ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর এখন দুদেশেই চলছে হিসেব নিকাশ। প্রাথমিক উচ্ছ্বাসের পর অনেকেই এখন লাভ ক্ষতি নিয়ে অঙ্ক মেলাচ্ছেন, কিন্তু এই অঙ্ক কি সহজে মিলবে? অন্যদিকে বাংলাদেশের কৃষকরা যারা আবারও ধানের বাম্পার ফলন দিলেন, তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না কেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মুখপাত্র আসাদুজ্জামান রিপন, ব্যাংকার জিয়াউল হাসান এবং বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের নির্বাহী পরিচালক ও সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন মীর শামসুন নাহার তমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় দুদেশের মধ্যে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর ফলে বাংলাদেশের সাধারণ জনগণ কতটুকু লাভবান হবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান রিপন, আপনারাও এই সফর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, কথা বলেছেন। চুক্তি তো যা হওয়ার হয়েছে, অনেক কথা হচ্ছে এগুলো নিয়ে। বাংলাদেশের জনগণ কতটুকু লাভবান হবে? দেখুন, বাংলাদেশের জনগণ কতটুকু লাভবান হবে এটা ডিটারমাইন করা সম্ভব হতো যদি এই চুক্তি, সমঝোতা স্মারক সব কিছু যদি জনসমক্ষে যদি সরকার প্রকাশ করতেন। কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে সরকারের তরফ থেকে এই চুক্তি বিষয়বস্তু কোনোটাই এখন পর্যন্ত পাবলিকলি প্রকাশ করা হয়নি। যতটুকু আমরা জেনেছি সেটা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, কিন্তু সরকারের তরফ থেকে না জানানোর কারণে ঠিক আমরা খুব আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারিনি। তবে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সরকারের মধ্যে যে চুক্তিগুলো হলো, এখানে মানুষের একটা প্রত্যাশা ছিল যে আমরা তিস্তা চুক্তির পানির ব্যাপারে আমাদের একটি হিসাব নিকাশ হবে। প্রধানমন্ত্রী তো বলেছেন যে চুক্তিগুলো হয়েছে এতে বাংলাদেশ লাভবান হবে, এবং তিনি বলছেন যে এর কারণে রাজনৈতিক এবং কূটনৈতিক সাফল্য হয়েছে। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের কতটা সাফল্য বা লাভ হলো? কূটনৈতিক কতটা সাফল্য হয়েছে এটা আমি বলতে পারছি না। এই কারণে সেটা হচ্ছে যে আপনার একেবারে খুব 11th আওয়ারে অলমোস্ট ভারতের তরফ থেকে বলে দেওয়া হলো যে তিস্তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তো বাকি যেগুলো হলো সেগুলো ভারত সরকার মোটামুটি কানেক্টিভিটির প্রতি ভারত সরকার জোর দিয়েছেন, এবং ভারত সার্টেনলি, শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন, তারা তাদের নিজেদের জাতীয় স্বার্থের কথাটি বিবেচনা করবেন। এখন আমাদের তরফে দায়িত্ব ছিল যে আমরা কতটুকু আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পেরেছি। আপনাদের কি মনে হচ্ছে সেটা পেরেছে না পারেনি? ইনিশিয়ালি যেহেতু তিস্তা চুক্তি হয়নি, অভিন্ন নদীরগুলো আপনার পানির চুক্তিগুলো হলো না, তৃতীয়ত হচ্ছে যে আপনার যে কানেক্টিভিটির বিষয়গুলো হলো সেগুলো খুব বিশদ বলা হয়নি। এখানে আমাদের প্রাপ্তি কতটুকু, আমাদের লাভ কতটুকু। কারণ ভারত আপনার মনে করেন কলকাতা থেকে যদি মেঘালয়, শিলং বা আসাম একটু বড় দূরত্বে তারা যাবে, যেটাকে ট্রান্সশিপমেন্ট বলা হতো, এখন সেটাকে মানে কানেক্টিভিটি বলছেন সরকার, বা অনেকেই সেটা সেভাবে বলতে পছন্দ করেন। সেক্ষেত্রে ভারত তো নিঃসন্দেহে আজকে পৃথিবীতে তো সহযোগিতার বিশ্ব। এখানে আমরা বলতে চাই না যে মানে ভারত এই সহযোগিতাগুলো পাবে না, নিঃসন্দেহে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু এই সহযোগিতার বিনিময়ে আমাদের রাষ্ট্র বাংলাদেশের জনগণ কতটুকু পাবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যে আমরা কি সন্দেহ আছে যে বাংলাদেশ আদৌ লাভবান হবে কিনা? যেহেতু সরকারি বিষয়গুলো এখন পর্যন্ত প্রকাশ করেননি, সেহেতু আমরা কি করে বলতে পারি যে বাংলাদেশ আপনার ক্ষতিগ্রস্ত হলো অথবা বাংলাদেশ লাভবান হলো? ধন্যবাদ আপনাকে। নাসিম ফেরদৌস, বাংলাদেশের মানুষ কতটা লাভবান হবে? প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটার সূত্র ধরে বলি, কূটনৈতিক সাফল্য। আমার মতে এটা কূটনৈতিক সাফল্য হয়েছে সত্যি। কারণ হলো যে এত বছর আমরা অপেক্ষা করেছি অনেকগুলো বিষয়ে আলাপ আলোচনা করার জন্য, কিন্তু সেই সুযোগটা আমাদের আগে আসেনি। এবার এই পরপর কয়েকটা 2010 থেকে ধরে এই পরপর কয়েকটা ভিজিট বিনিময় হয়েছে, এবং যার ভিত্তিতে
আলোচনা অগ্রসর হয়েছে, এটাই কিন্তু কূটনৈতিক সফলতা। এবং তার চেয়ে বড় কথা হলো যে মানুষ ওয়েলকাম করেছে, সাধারণ মানুষ কিন্তু এই যে সব ভিজিটগুলো হয়েছে সবগুলোকেই সাধারণ মানুষ কিন্তু ওয়েলকাম করেছে। উনি যেটা বলেছেন সেটা ঠিক যে সরকার আমাদেরকে সব কিছু একেবারে সবগুলো এগ্রিমেন্ট বা সবগুলো MOU প্রোটোকল সব কিছু একদম প্রকাশ করেনি, এবং সেই জন্য আমরা কিছুই কোনোটাই নয়। সুতরাং আমরা জানি না এর ভিতরে কি আছে, এটা একসময় না একসময় প্রকাশ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন খবরের কাগজে এসেছে যে ধরুন যে কানেক্টিভিটির কথা যেটা বলা হচ্ছে, কলকাতা, ঢাকা, আগরতলা কিংবা ঢাকা, শিলং, গুয়াহাটি, এর মাধ্যমে যে যাতায়াতটা হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষ সুবিধা পাবে। বাংলাদেশের মানুষ এতে কি সুবিধা পাবে? বাংলাদেশের মানুষ কিছুটা তো সুবিধা পাবে। বাংলাদেশের মানুষ সুবিধা পাবে যদি ভিসা রেজিম সহজীকরণ হয়। ভারতে যাওয়ার সবচেয়ে বড় যেটা অসুবিধা বাংলাদেশের মানুষ ফেস করে সেটা হলো ভারতের ভিসা হয়নি। সেখানে এই কানেক্টিভিটির কথা বলা মুশকিল যে বাংলাদেশের মানুষ কিভাবে সুবিধা পাবে। আদার দ্যান যে ট্রেডটা বাড়বে, অবশ্যই ট্রেড বাড়বে কিছুটা, বাংলাদেশের উপর দিয়ে যদি ট্রান্সশিপমেন্টই যদি ধরে নেই এটা, তাহলেও বাংলাদেশের কিছু তো আয় হবে এখান থেকে। সেই অর্থনৈতিক ব্যাপার স্যাপার অবশ্য অন্য ব্যাপার, কিন্তু আয় হবে। এবং সেখান থেকে যে লোনটা পাচ্ছি আমরা ভারত থেকে, সেইটাও কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট, বাংলাদেশের সমুদ্র বন্দর ইত্যাদি কিন্তু উন্নতি। এই যে লোনের ব্যাপারে $200 কোটি যে ঋণ দিয়েছে, ভারতের খবরের কাগজ টাইমস অফ ইন্ডিয়া বলছে এটা দিয়ে ভারতের 50,000 কর্মসংস্থান তৈরি হবে। তা তো বটেই, কারণ হলো যে বাংলাদেশের কি হচ্ছে? ভারতের ভারতে এটা দিয়ে 50,000 কর্মসংস্থান তৈরি হবে, কারণ তারা বলছে এই যে 200 কোটি যে বাংলাদেশে কোনো কর্মসংস্থান হবে না, এই কথা তো বলেনি। এইটাই লোনের তো আপনি যখন দ্বিপাক্ষিক লোন দিবেন, লোনের এটা হয়েই থাকে। এটা আপনি লোন বলেন, গ্রান্ট বলেন, এইড বলেন, যাই বলেন, আপনি যখনই দ্বিপাক্ষিক লোন দিবেন তখন সেখানে বেশিরভাগ সিংহভাগ কিন্তু ফেরত চলে যায় তাদের কাছে। এবং এই আলাপ আলোচনা বহু বছর থেকে হচ্ছে আমাদের দেশে, এবং আমাদের দেশে কেন, বিশ্বের সব জায়গায় ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে এটা হচ্ছে যে তারা লোনটা দিবে, আপনি তার যদি কোনো শর্ত নাও থাকে, শর্ত আছে কিনা আমি জানি না যেহেতু আমরা কিছুই দেখিনি, কিন্তু শর্ত যদি নাও থাকে তাহলেও আপনার একটা অব্লিগেশন থাকবে, আপনি ভারত থেকে জিনিস আমদানি করবেন, রাস্তা করবেন, তার জন্য যে ইকুইপমেন্ট দরকার সেটা আপনি ভারত থেকে আমদানি করবেন। ভারত থেকে আমদানি করলে নিশ্চয়ই সেখানে তাদের লোকের কর্মসংস্থান হবে, এটা স্বাভাবিক। মূল্যটা কিন্তু আপনার নেগোসিয়েশন হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসবো আপনাদের কাছে আবারও সামনের সারিতে একজন দর্শক। আমি তো যেটা দেখতেছি যে হচ্ছে বাংলাদেশের যতটুকু লাভ হচ্ছে এর থেকে ভারত বেশি লাভবান হচ্ছে। এবং আমাদের এখানে প্রধান যে চুক্তিটা ছিল তিস্তা চুক্তি, যেটা আমরা আশা করছিলাম যে এবার এটা হচ্ছে সাফল্য এটা নিয়ে আসবে আমাদের প্রধানমন্ত্রী, দেখলাম সেটাতেও ব্যর্থ। আসলে কেন? ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক মাঝখানে, সাদা শার্ট। আমি প্যানেলিস্টের সম্মানিত সদস্য আসাদুজ্জামান রিপন সাহেবের সাথে একমতই বলতেছি যে এখন পর্যন্ত সরকার স্পষ্ট করেনি যে আসলে কোন কোন চুক্তিতে কী কী শর্তে তারা করেছে, কিন্তু আমরা এ পর্যন্ত যা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে অবশেষে ভারত ৭৬ বছর পর তাদের সকল শর্ত এবং সকল চুক্তি তারা পরিপূর্ণ করতে পেরেছে। আর ইতিমধ্যে আমরা যে দেখলাম যে 2টা বন্দর ব্যবহার করতে যাচ্ছে, সেটা তো ভারত লাভবান। তাহলে বোঝা গেল যে ভারতেই লাভবান হলো, বাংলাদেশ কিছুই পেল না। ধন্যবাদ আপনাকে। ডান পাশে আরেকজন চেক শার্ট পরা, ডান দিকে। ডক্টর আসাদুজ্জামান খান রিপন স্যারের প্রসঙ্গ টেনে বলছি যে উনি বলেছেন যে ভারতের সাথে আমাদের যে চুক্তি সম্পাদিত হয়েছে সে চুক্তির ব্যাপারে আমরা কিছুই জানি না, সরকারও আমাদের জানাচ্ছেন না। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের নাগরিক হিসাবে কি কি চুক্তি সম্পাদিত হয়েছে সেটা জানার অধিকার আমার আছে কি না। যদি না থাকে তাহলে আমি চুপ থাকবো, কিন্তু থাকলে সেটা কেন গোপনীয় রাখা হবে? এটা গোপন কোনো দলিল কি না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, জিয়াউল হাসান। কাদের লাভ হলো এখানে? আমি প্রথমে ওই যে $200 কোটি যে বিষয়টা নিয়ে আলাপ হলো সেটা নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমি ব্যাংকার, আপনি দেখেন আমাদের ব্যাংক থেকে যদি আপনি 5,000 টাকা বা 1,000 টাকার একটা ছোট্ট পার্সোনাল বা কনজিউমার লোনও নেন, দের ইজ এ কাইন্ড অফ এগ্রিমেন্ট, তাই না? ওই এগ্রিমেন্টে কী কী বিষয় ইউ টু ফলো, ওই জিনিসগুলো থাকে। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যদিও সংসদে বলছে যে কোনো শর্ত নেই, আমার ধারণা ওই শর্ত বলতে আসলে কমন শর্তগুলোকে হয়তো বা আর কি
আমি জানি না আরও ডিটেল যদি বলা হয় সেগুলো বলা হবে। তবে যে কোনো লোন এগ্রিমেন্টে শর্ত থাকে, এইটাই স্বাভাবিক। এখন এই লোনের ক্ষেত্রে কি হয়েছে, আমরা যতটুকু পত্রিকায় দেখতে পেয়েছি যে বলা হয়েছে এটা সহজ শর্তে একটা লোন, যেটা 20 বছরে রিপেমেন্ট করতে হবে, এবং এখানে কিছু গ্রেস পিরিয়ড আছে যে ফার্স্ট 7 ইয়ার্সে কোনো রিপেমেন্ট করতে হবে না। সার্বিকভাবে যদি দেখি, ঋণ তো একটা বিষয়, এবং সার্বিকভাবে 1% এই যে চুক্তিগুলো হলো, বাংলাদেশ এখান থেকে কতটা লাভবান হলো সার্বিকভাবে সব মিলিয়ে? এমনিতেই দেখেন, ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, তাই না? মানে আমরা কি যদি বলি যে আমাদের ফ্রেন্ডলি নেইবর, এটাও বলার উপায় না, ইজ এ নেইবর, তাই না? প্রতিবেশী দেশ, তার সাথে বড় দেশ যতখানি সৌহার্দ্যপূর্ণ সুন্দর একটা সম্পর্ক রাখা যায় ততটাই ভালো। আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর এই সফরের মাধ্যমে এই জিনিসটা বিকশিত হয়েছে, হ্যাঁ, যে আমরা কাছাকাছি যাওয়ার একটা সুযোগ পাচ্ছি, বা ডায়ালগটা ওপেন আপ হলো। এই যে ডায়ালগটা ওপেন আপ হওয়া কিন্তু মানে আপনি আপনার বিগ ব্রাদার বলি বা এল্ডার ব্রাদারই বলি, যেই সেন্সেই বলি, যে নেগোসিয়েশন টেবিলে নেগোশিয়েট করতে হবে, এবং এটা কূটনৈতিক যত প্র্যাগমেটিজম বা যত ওই রকম কোয়ালিটিগুলো নিয়ে টেবিলে বসে এগুলো এনশিওর করা যায়, যেটা নাকি তিস্তার ইস্যু আছে, টিপাইমুখী বাঁধের ইস্যু আছে, আরও অনেক ইস্যু আছে, হ্যাঁ, উনিও বলে গেছেন ফেনী নদীর ইস্যু আছে, আরও কিছু কিছু। সো ওনারা কি নিচ্ছে, আমরা কি দিচ্ছি, সেগুলো জানি টেবিলে কন্টিনিউয়াস একটা এই ওপেন আপ হয়েছে। দ্যাট ইজ মাই অবজারভেশন। ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফেরত যাই। পেছনের দিকে একজন কালো শার্ট পরা, চিনি? আমার কাছে তো মনে হয় যে এখন বর্তমানে ভারত বেশি লাভবান, ভবিষ্যতে আমরা লাভবান হতেও পারি। সেটা কতটা বাস্তবায়ন মানে সম্ভব? ভারত বেশি লাভবান হচ্ছে এটা মনে হচ্ছে কেন আপনার? হ্যাঁ, যেসব চুক্তি আসলে সম্পাদন করা হচ্ছে তাতে আমরা পত্রপত্রিকার মাধ্যমে সব তো জানানো সম্ভব না, যতটুকু জানতে পারছি তাতে তাদের লাভটাই বেশি, আমি যেটা মনে করতেছি। ধন্যবাদ আপনাকে। বাঁ দিকে দ্বিতীয় সারিতে। বাংলাদেশের নাগরিক, প্রতিটি নাগরিকেরই অধিকার আছে যে সরকার কার সাথে চুক্তি করছে এবং কেন করছে। এটা তথ্য অধিকার আইন বলে একটা তথ্য অধিকার আইন হয়েছে, এবং সরকারের উচিত যে এই কি চুক্তি হয়েছে, কি স্বার্থে চুক্তি হয়েছে, এটা প্রত্যেক নাগরিককে জানানো উচিত তা সরকারের তরফ থেকে। এমনি বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে আমরা জানতে চাই না, আমরা সরকারের তরফ থেকে জানতে চাই যে বাংলাদেশের মানুষ কতটুকু লাভবান হয়েছে এবং কতটুকু দিয়েছেন। এবং আমি বলতে চাই যে ইন্ডিয়ান যারা, তারা নিজের স্বার্থ ছাড়া কখনো অন্যের সুবিধা দেখে না এবং দেখতে পারে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক ডান দিকে মাঝামাঝি, নারী যিনি হাত তুলেছেন। নরেন্দ্র মোদী এসেছেন, তারা ঋণ দিয়েছেন, ফলাফলে ভারত এখানে উপকৃত হচ্ছে। বাংলাদেশ কিভাবে উপকৃত হচ্ছে? শুধুমাত্র দেশের মাথারাই উপকৃত হচ্ছে না, সাধারণ মানুষরা উপকৃত হচ্ছে? এই প্রশ্নটা আপনাদের কাছে আছে আমার। আর নরেন্দ্র মোদী এসেছেন, এতে আমরা আমোদিত হতে চাই না, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা উপকৃত হতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এম এ মান্নান, শুনছিলেন যে আমোদিত হতে চান না, উপকৃত হতে চান। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমি এইটুকু বলতে পারি যে আমরা লাভবান হব। আমরা লাভবান কেন হব সেটা দুটা দিক আছে, বাণিজ্যিক দিক, মনস্তাত্ত্বিক দিক। মনস্তাত্ত্বিক দিকটা হলো যে কোনো বন্ধুত্ব যদি খোলা মনে হয় সেটা ভালো, উভয়ের জন্যই ভালো। সেই সেন্সে আমরা মনে করি যে মনস্তাত্ত্বিকভাবে আমরা যে একটা নানা ধরনের সন্দেহের, সংশয়ের বেড়াজালে আবদ্ধ ছিলাম, অন্যকে অযথা সন্দেহ করা, মাঝখানে কিছু শক্তি ঢুকে বিষিয়ে তোলার যেটা পরিবেশ করেছিল, এটা থেকে খোলামেলা বেরিয়ে আমরা খোলা আকাশের নিচে, আলোর নিচে আমরা কথাবার্তা বলতে পারবো। সেই দিক দিয়ে আমি মনে করি, আমার সরকার মনে করি আমাদের যে এটা খুবই ভালো হবে। দ্বিতীয় যেটা প্রশ্ন আসছে যে প্রায় কয়েকজন বলেছেন যে চুক্তিগুলো আমরা কিছু জানি না, সবকটা কিন্তু চুক্তি নয়। এর মধ্যে MOU ছিল, সমঝোতা স্মারক, এটা কিছুই না, আইনগত কোনো অবস্থায় নেই যে আলাপ আলোচনা করবো এইসব বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত করা। আরও কিছু আছে প্রটোকল কোনগুলো, এক্সিস্টিং যে সকল চুক্তি আমাদের ব্রিটিশ সময় থেকে আছে সেইগুলোকে রিভাইভ করা। বেসিক চুক্তি বলতে যে হাতে হাতে মিলিয়ে এগ্রিমেন্ট, সেইটা কোনটাতে হয়েছে? সেটা হয়েছে আমাদের এই যে $200 বিলিয়ন যেটা বললেন আপনারা, ঋণ ভারতের কাছ থেকে $200 কোটি ঋণ, সের উপরে চুক্তি হয়েছে। এখন আপনারা বলছেন আপনি কিছু জানেন না, ওকে, আমি শুধু এইটুকু বিরোধীভাবে বলতে চাই, প্রত্যেকটি চুক্তি, প্রটোকল, MOU পেপারে নানাভাবে পর্যালোচনা করা হয়েছে।
মূল বিষয়গুলো যেগুলো সেগুলো জানানো হয়েছে। সুদের হার কত হবে, কত বছরে ফেরত যাবে, কিভাবে ব্যবহার করা যাবে, এই সম্বন্ধে আমরা খবরের কাগজে এসছে, আপনি যদি পড়ে থাকেন। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের দেশের প্রধান নির্বাহী, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন শর্ত হবে না। শর্ত মানে কি? শর্ত বলতে আমরা এই দেশে মনে করি কন্ডিশন, মানে কতগুলো চাপানো মনোভাব, সেই ধরনের শর্ত হবে না। কোন শর্ত হবে এটা উনি বলেন ব্যাংকার। মিস্টার মান্নান, এখানে একটি বিষয় আপনিও খবরের কাগজগুলো লক্ষ্য করেছেন, আপনি যেহেতু উদ্ধৃত দিলেন যে অনেকে বলছেন যে সংযোগ যেটা কানেক্টিভিটি, ভারতে লাভ হবে বেশি, ঋণ সহায়তা সেটা নিয়েও প্রশ্ন আছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে কেন? আচ্ছা, তিনটা কানেক্টিভিটিতে আমরা ভয়ঙ্কর লাভবান হব। আমরা এই দিকে দিয়ে আমরা নেপালের সঙ্গে পাবো, ভুটানের সঙ্গে পাবো। এই দুইটা দেশের সঙ্গে আমরা বহুদিন যাবৎ চেষ্টা করছিলাম ভারতীয় ভূখণ্ডের উপর দিয়ে মানে যাওয়া আসা ব্যবসা করার, সেইটা আমরা পাবো। বিদ্যুতে তো আমরা মনে করি লাভ। আমরা যদি ভারতে গরু আমদানি করতে পারি, শাড়ি আমদানি করতে পারি, পেঁয়াজ আনতে পারি, আমরা বিদ্যুৎ আনতে আপত্তি কি? বিদ্যুৎ তো একটা দ্রব্য এবং বিদ্যুৎটা আমরা রেডিমেড পাচ্ছি এবং কেন্দ্র স্থাপন করতে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা দিয়ে, সেটাই বলা হচ্ছে যে ভারতীয় কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য। বলুন কি কি করা হয়েছে? এই যে খবরের কাগজগুলো কিছুই না, জমি দেওয়া হয়েছে। জমি তো আমরা জাপানিদেরকেও দিচ্ছি, চীনাদেরকেও দিচ্ছি, অন্যান্য দেশকেও আমরা দিচ্ছি। নাথিং নিউ। যে কোনো ইনভেস্টার আসলে আমাদের কাছে জমি চাবে, আমাদের কাছে গ্যাস চাইবে, আমাদের কাছে পানি চাইবে, এগুলো তো আমরা দিতে বাধ্য, নিরাপত্তা চাইবে, আমরা দিব। ব্যবসা করতে গেলে আলাদা চুপচাপ মাটির নিচে বসে থাকতে ব্যবসা হবে না, আপনাকে বাইরে এসে খোলা মনে ব্যবসা করতে হবে। আর ভারত বিরোধিতা, সেই পুরানো জিনিসটা আমাদের প্রজন্মের অনেকের মাথায় এখনও যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা আজকে বুঝতে পারলাম এইটার কোনো বাস্তবিক ভিত্তি নাই। এইটা সন্দেহ থেকে সৃষ্টি করা হয়েছে। একটা গোষ্ঠী তারা এইটা করে তারা ফায়দা লুটতে চায়, গুলা দিলে মাছ শিকার করা। এই খেলাধুলার মিস্টার মান্নান, এই সন্দেহ কারা তুলছে? এই সন্দেহ কারা তুলছে? এই সন্দেহ কারা করছে? যারা ভারতের সঙ্গে শত্রুতা করে আমাদের ক্ষতি করে, ক্ষতি বাণিজ্যিক ক্ষতি, নিরাপত্তার ক্ষতি। কারা করে সেটা? ওয়েল, দেশে একটা গোষ্ঠী আছে যারা আপনি দেখেছেন নানা সময়ে ভারত বিরোধিতার নামে তাদের রাজনীতির প্রধান খুঁটিই ছিল ভারত বিরোধিতা। তারা কারা? মানে সেটা তারা কি আপনি যদি বলতে চান ওকে ঠিক আছে, আমাদের যারা বিরোধিতা, মানে এখন তারা নেই, কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। বাট তারা গত কয়েক বছর তারা এইটাকে পুঁজি করে সংসদেও এসেছিল, অংশ নিয়েছিল এবং বিরোধী দলের নামের পরিচয়ে তারা। আপনি বিএনপিকে মিন করছেন, কিন্তু বিএনপি বলেছে, আসাদুজ্জামান রিপন তিনি নিজেই বলেছিলেন, ওনার কথা খবরের কাগজে কোট হয়েছে যে বিএনপি আগে ভারত বিরোধিতার রাজনীতি করেনি, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। আমি আসবো, ওয়ালে গায়ে লিখে রেখেছেন তেজ গায়ে যে আমরা কখনো ভারত বিরোধী ছিলাম না। আমরা বলছি নাকি সেটা? আপনারা নিজেদের মধ্যেই তো এটা। আমরা সব সময় আমাদেরকে বলছি আমরা ভারতকে বেলুনিয়া দিয়ে দিলাম, আমরা ভারতকে ফেনি দিয়ে দিয়েছি, আমরা গুলামির চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে 25 বছরের মধ্যে চুক্তি করে আমরা দেশ বিক্রি করে দিয়েছি। আপনারা বলেছেন, আপনাদের যিনি নেতা তিনি বলেছেন যে ফেনি চিটাগাং সব ভারতের কাছে চলে যাবে। ধন্যবাদ। নতুন কিছু না। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক মাঝখানে স্ট্রাইপ শার্ট পরা। স্যাররা বলছেন যে ভারতের সঙ্গে আমাদের আসলে বন্ধুত্ব গড়াটা আসলে উচিত, আর তারা করে যাচ্ছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি শুধু আমাদের মূলধন ক্ষয় করে তাদের সঙ্গে বন্ধুত্ব করব, নাকি আমরা আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাব? আর স্যার বলছেন যে নেপাল এবং ভুটানের সঙ্গে একটা কানেক্টিভিটি করার জন্য, তাহলে কি আমরা ভারতের কাছে আসলে মানে আমাদের মূলধন ক্ষতি করে তাদের কাছে যে আমরা আসলে লাভবান হব দুই দেশ থেকে, নেপাল এবং ভুটান থেকে, তার সিউরিটি কতটুকু? ধন্যবাদ আপনাকে। এর জবাব মিস্টার মান্নান এরই মধ্যে পর্যাপ্তভাবে ব্যাখ্যা করেছেন। আসাদুজ্জামান রিপন। জি, অনেক ধন্যবাদ। আমি যে কথাটি বলতে চাই, আপনারা মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছেন ভারত বিরোধিতা করে। আমি যে কথাটা, জনাব আব্দুল মান্নান সাহেব উনি একজন প্রাজ্ঞ মানুষ, সরকারি চাকরি করেছেন অনেক দিন, এখন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী। সরাসরি প্রশ্নের জবাবে যদি আসে, তো কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয় কোনো দেশের বিরোধিতা করা, সেটা আমেরিকা হোক, চীন হোক, যেই দেশে হোক না কেন। কিন্তু একটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে তার দেশের পক্ষে কথা বলা। দেশের পক্ষে কথা বলতে যে যদি এটা আমেরিকার বিপক্ষে চলে যায় বা অন্য কোনো দেশের বিপক্ষে চলে যায়, সেটার নাম কিন্তু ওই দেশের বিরোধিতা নয়।
পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য তারা মানে নিজেরা যদি খুব ভারত প্রেমিক বা বিশেষ দেশের প্রেমিক সাজতে চান, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমার দলের অবস্থান হচ্ছে সার্টেনলি আমরা আমাদের দেশের পক্ষে কথা বলবো, আমি পানির পক্ষে কথা বলবো, তিস্তার পক্ষের কথা বলবো, টিপাই মুখে যাতে বাদ না হয় সেটার জন্য কথা বলবো। এটা বলার জন্য যদি কেউ আমাদেরকে ভারত বিরোধিতা করতে চায়, এখানে অডিয়েন্স যারা প্রশ্ন করেছেন, এটা কিন্তু আমরা কোনো কাউকে ভারত বিরোধিতা করার জন্য ইনফিউজ করি নাই, কিন্তু দ্যাট ইজ দ্য ইমপ্রেশন অফ আওয়ার পিপল। সুতরাং আমাদের জনগণের সামর্থ্য, জনগণের চিন্তা ভাবনাকে আসলে ধন্যবাদ অপমান করার রাইট কিন্তু আমাদের। ধন্যবাদ মিস্টার রিপন আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে আপনিও যদি আপনার মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com-এ আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখন ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন জামাল আহমেদ মৃধা। খেলাপি ঋণের ভারে জর্জরিত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর জন্য আরও 5,000 কোটি টাকার তহবিল দেওয়ার প্রস্তাব করা হলো বাজেটে, কিন্তু খেলাপি ঋণ কমানোর বড় কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। বেশ কথা হচ্ছে বিষয়টা নিয়ে। আবারও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য, মূলধন যোগানোর জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী, আপনার কাছেই আসি, কেন বারবার এই একই উদ্যোগ করা? এই অভাবের দেশে 5,000 কোটি টাকা বিশাল একটা ব্যাপার। সুতরাং আমরা যখন পড়ি আমরা তো কেউ 1,000 কোটিও নেই, 1 কোটিও নেই অনেকের। একটা কথা শুধু আপনাদের বলি, বাংলাদেশের ইকোনমির বর্তমান যে অবস্থা, ব্যাংকিং সেক্টরের অর্থের যে পরিমাণ, তার তুলনায় 5,000 কোটি টাকা, এই কথা বলে কিন্তু আমার বড়মন্ত্রী বকা খেয়েছেন গত বছর মনে হয়। আমি আবার বলছি, জেনে শুনে বলছি, এইটা তুলনামূলকভাবে এমন কিছু নয়, 1 নম্বর। দ্বিতীয় হলো, একটা ব্যবসায় এতদিন যেমন চলছে, এত মানুষের জীবনের উপরে নির্ভর করছে, এতগুলো শাখা, এতগুলো এমপ্লয়িজ এর মধ্যে আছে। সুতরাং তারা যদি কোনো বিপদে পড়ে, যেমন আমাদের এগিয়ে যাওয়া উচিত, ঠিক তেমনি যখন তাদেরকে সম্ভবভাবে সাহায্য করা উচিত। এবং এটা শুধু আমরা করি না, যুক্তরাজ্য করে, যুক্তরাষ্ট্র করে, অন্যান্য অনেক দেশের নাম, জাপানে করে ভয়ঙ্করভাবে এটা করে, তারা এই বাজারটাকে টিকিয়ে রাখে। সেই কাজটা আমরা করছি। মিস্টার মান্নান, অনেক অর্থনীতিবিদ বলছেন যে এই যে গত 5-7 বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে একটা চরম অনিয়ম তৈরি করে দেওয়া হয়েছে, এক ধরনের লুটপাটের অভিযোগ তারা তুলছেন, যার কারণে অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলছেন যে এই খাতে সত্যিকার চিত্র তুলে ধরতে গেলে এটা কমিশন করা দরকার, এবং এই যে জনগণের উপর এটার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, এর কারণটা কি? ঠিকই বলছেন ডক্টর মইনুল ইসলাম। আমরাও বলি, হ্যাঁ, ব্যাংকিং খাতে অরাজকতা ছিল, এটা একদিনে গড়ে ওঠে নাই, দীর্ঘদিনের অবহেলা এর জন্য এটা হয়েছে। আমরা এখন শেষ প্রান্তে আছি, আমরা চাচ্ছি এটাকে ইমপ্রুভ করতে। এই জন্য ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করে আমরা যাতে ভালো করে চলতে পারি সুযোগ দিচ্ছি, আর কিছুই না। এটাকে কোনো আমরা ক্ষয়রাতি টাকা হিসাবে দিচ্ছি না, এইগুলোকে আমরা ফিরিয়ে আনবো, এগুলো আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দিচ্ছি। যে ব্যাংকগুলোর মালিক কিন্তু আমরা, এখানে সব বসে আছেন, তাদেরই ব্যাংকে বিপদে পড়েছে, তাদের টাকাই ঋণ দেওয়া হচ্ছে এখন। সুতরাং এইটাকে সেই নেগেটিভভাবে দেখলে হবে না। আর যেটা বললেন যে বিচারের বিষয়, যেটা চুরি ডাকাতি যারা করেছে, আইনের বিচার হচ্ছে, তাদের কয়েকজন চাকরি গেছে, 2-1 দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কয়েকজনের বিরুদ্ধে প্রসিডিং চলছে। বিচারটা কিন্তু একটু টাইম লাগে, এটা আপনি স্বীকার করতে। আমি জানি বয়সে কম যারা, তারা এই যে মিস্টার মান্নান, এই যে অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর বলছিলেন যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে যেভাবে মূলধনের যোগান দেওয়া হচ্ছে, তিনি এটাকে বলছেন যে এটা ভাঙা কলসিতে পানি ঢালার মতো ব্যাপারটা। উদাহরণ কিছুই প্রমাণ করে না, হাজারো উদাহরণ দেওয়া যাবে। ভাঙা কলসিতে পানি দেওয়া এখানে কোনো মানে হচ্ছে না। আমাদের অর্থনীতি কোনো ভাঙা কলসি নয়, আমরা বটমলেস বাস্কেটার নই। আমাদের গড় আয়, আমাদের জাতীয় আয় সম্মানজনক পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং ডক্টর মনসুর যেটা বলছেন তাকে সম্মান রেখেই বলছি, এইটা একটা কথার কথা। এইরকম আমরা কোন ইকোনমিতে আছি এখন? খোলা বাজার মানে অর্থনীতিতে আছি, যেখানে ব্যাংকগুলো আমাদের এই অর্থনীতির চালিকা ভূমিকায় আছে। সেখানে যদি একটা দুর্ঘটনা হয়, আমাদের রাষ্ট্রের এটা দায়িত্ব হবে এগিয়ে যাওয়া। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যে সোনালী, রূপালী, অগ্রণী মানে যারা আছে, এগুলো আমাদের সম্পদ।
এরা হাজার হাজার লোক এখানে কাজ করে, এরা অনেক ব্যবসাতে যারা আছে। সুতরাং তারা যদি সাময়িক অসুবিধায় পড়ে ডাকাতি হয়ে থাকে, ডাকাতেরও বিচার হবে, তাদেরকেও বাঁচাতে হবে। ধন্যবাদ, দুই কাজই করে দেয়। ধন্যবাদ মিস্টার মান্নান। জিয়াউল হাসান, আপনি একজন ব্যাংকার, সিরিয়াস কোনো চেষ্টা কি সরকারের দিক থেকে দেখছেন যে সরকার এগুলোকে আসলেই একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে চায়, নাকি শুধু মূলধনের যোগান দিয়ে জনগণের টাকা নিয়ে যাওয়া হচ্ছে? থ্যাংক ইউ। বেসিক্যালি আমার স্পেশালাইজেশন এই লাইনেই। এই আমাদের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী সাহেব যে কথাটা বললেন যে একটা সুযোগ দিচ্ছি, আমরা কিন্তু এই সুযোগটা নতুন দেখছি না, এটা কিন্তু বারবারই হচ্ছে। এবং আমাদের মনে আছে যে 90s থেকেই এই রিফর্মস প্রোগ্রামটা চলছে আর কি, যে ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলোকে স্ট্রিমলাইনে আনার জন্য। এবং দেখেন যে বারবারই এরকম এভরি 3-4 ইয়ার্সেই বিশাল বড় বড় স্ক্যামগুলো হচ্ছে। এবং এই স্ক্যামগুলো কোথায় হচ্ছে? বেসিক্যালি ওই ন্যাশনালাইজড, ওই পার্টিকুলারলি এই 4টা ব্যাঙ্কেই হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। সো এখানে একটা সময় ছিল যে এই ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলোর পোর্টফোলিও ছিল বাজারের, তাদের শেয়ার ছিল অলমোস্ট 80%। এখন কিন্তু কমে এটা 30-35-এ চলে আসছে, মানে প্রাইভেট সেক্টর গ্র্যাব করে ফেলছে বাকিটা, মানে তাদের শেয়ারটা বেশি। কারণটা কি? এখানে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সির বিষয় আছে, লোন ডিফল্ট কালচারের যে একটা ইমপ্রুভমেন্টের বিষয়, আইটি বা এখন যে মডার্নাইজেশন ব্যাংকিং। মনে করছেন যে টাকা দেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না, কি মনে হয়? আমার মনে হয় যে এই যে বললো যে একটা সুযোগ দিচ্ছি, দ্যাট শুড বি কাইন্ড অফ ডেডলাইন, যে তারপরে আর সুযোগ দেওয়া হবে না। এন্ড দিস। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা বিষয়টিতে কি ভাবছেন। শুরুতেই প্রথম সারিতে বাঁ পাশে। পিছনের দিনগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে ব্যাংকে যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট হচ্ছে, সেখানে সরকার কিন্তু বারবার বিচারের নাম করে এড়িয়ে যাচ্ছে। অতএব সরকারের উচিত হবে যে এখানে নতুন করে লোন দেওয়ার আগে যে ব্যাংক যেন এই ধরনের কোনো সমস্যা না পড়ে সেই বিষয়টিকে খেয়াল করা। ধন্যবাদ আপনাকে। অর্থ প্রতিমন্ত্রী বলেছেন যে বিচারের কাজ চলছে। মাঝখানে আরেকজন, সাদা পাঞ্জাবি। আমি মনে করি হলমার্কের মতো 3.5 কোটি টাকা যেরকম নিয়ে গেছে, আরেকটা সুযোগ করে দিচ্ছে একটা শ্রেণীকে, এই টাকা নিয়ে বিদেশে বাড়ি করবে। 700 লোকের মতো লোক বাংলাদেশের বাইরে বাড়ি কিনতেছে, যা কিনা দেশের জন্য ক্ষতিকর। আজকে দেশের মার্কেট ডাউনে চলে গেছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, জমি জমা বিক্রি হচ্ছে না, সব দাম কমে গেছে। আরেকটা সুযোগ করে দেওয়া হচ্ছে এই শ্রেণীটাকে। ধন্যবাদ আপনাকে। তার পেছনে আরেকজন হাত তুলেছেন, না তার সামনে, সাদা শার্ট যিনি, খুব সংক্ষেপে বলবেন। যেটা হলো উনি মান্নান স্যার বললেন যে ইউরোপ আমেরিকাতে এগুলো হচ্ছে, আমরা তো উন্নত দেশ নই, আমরা তো অনুন্নত দেশ, এখন উন্নয়নশীল দেশ। এখানে মনে হচ্ছে যে চোরকে আবার সুযোগ দিচ্ছে চুরি করার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাসিম ফেরদৌস, কতটা যৌক্তিক এটা? এখানে 3টা বিষয় আমি দেখতে পাচ্ছি। একটা যেটা মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলছেন যে সাহায্য করা হচ্ছে আমাদের ন্যাশনালাইজড ব্যাংকগুলো, আমাদেরই ব্যাংক এবং আমরা সেটাকে সাহায্য করছি, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে একটা লিমিট থাকতে হবে। এই যে বছরের পর বছর বারবার করে একই জিনিস দেওয়া হচ্ছে, এটার একটা লিমিট থাকতে হবে। আমি ওই ব্যাংকের মহোদয়ের সাথে একমত যে ডেডলাইন খুব ইম্পর্টেন্ট। আরেকটা বড় বিষয় হচ্ছে যে ঋণ খেলাপি, একেবারে নামি ধামি ঋণ খেলাপি প্রচুর আছেন বাংলাদেশে, যারা বিশাল বড় লোক হয়েছেন, তাদের ঋণের ফেরত দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো উদ্যোগ আমরা আসলে দেখতে পাচ্ছি না, বড় কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। শাস্তি তো পরের কথা, আগে বিচার, এবং সেই বিচারের পরটা কিন্তু এখনও কোথাও আমাদের কাছে সুস্পষ্ট হয়নি। মধ্যে কথা হলো যে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমার মনে হয় আমাদের আরও অনেক বেশি অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট হতেই হবে, এছাড়া বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান রিপন, একটা হিসেবে দেখতে পাচ্ছি গত 6 বছরে 13,000 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে মূলধন ঘাটতি যোগানোর জন্য, এবারের 5,000 এটা বাদ দিয়ে। জি, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য বলছেন। উনি আমেরিকা, ইউরোপীয় দেশের উদাহরণ টেনেছেন। ওখানে ইকোনমিক মেলডাউনের জন্য, অর্থনৈতিক মন্দার জন্য সেখানকার ব্যাংকগুলোকে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বেইল আউট করার প্রয়োজন ছিল। বাংলাদেশে কিন্তু এখানে ইকোনমিক, আপনি বলছেন আপনার অর্থনীতি অনেক ভালো জায়গা যাচ্ছে, মধ্যম আয়ের জায়গা যাচ্ছে, সেখানে বেল আউট করার কোনো ব্যাপার ছিল না। এখানে হচ্ছে কতিপয় লুটেরা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে লুট করেছে। লুট করার প্রক্রিয়ায় ওনার বড় মন্ত্রী সাহেব সেখানে সহযোগিতা করেছেন। কীরকম? উনি বলেছেন যে ওরা ডাকাত, প্রত্যেকের সাক্ষাৎকারে ওরা ডাকাতকে ধরার দায়িত্ব কার? অর্থমন্ত্রীর, কারণ তিনি হচ্ছেন ওই মন্ত্রণালয়ের প্রধান। তিনি যখন বিচার করেছেন কাদের?
যারা বিচার করছে, কয়েকজনের বিরুদ্ধে মামলা হচ্ছে, যারা মানে বড়োয়ার বা যারা মানে ভেজালটা করেছে আর কি, মানে 2 নম্বর কাজটা করেছে। কিন্তু এই কাজগুলোকে সহায়তা করার জন্য যারা সাহায্য করেছেন বোর্ড অফ ডিরেক্টরসের লোকেরা, তাদেরকে কিন্তু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নাম্বার 2 হচ্ছে যে বেসিক ব্যাংক সবচেয়ে বড় খারাপ কাজটি করেছে। সেই ব্যাংকের ফরমার চেয়ারম্যান, তাকে তার চেয়ারম্যানশিপ থেকে চলে যাওয়ার জন্য পথকে প্রশস্ত করে দেওয়া হলো। তারপরে যে সমস্ত ব্যাংকের এমডিরা এটা ফেল করলো, এটাকে রেগুলেট করতে পারলো না, এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল। এবং অর্থমন্ত্রী সাহেব বললেন 5,000 কোটি টাকা কোনো টাকা না, 5,000 কোটি টাকা। আপনার কি মনে হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে এই ব্যাংকগুলোকে কি টাকা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত? সরকার লুটে সাহায্য করেছেন, বিচার করছেন না, কারণ তাদের দলীয় লোকজন টাকা দেওয়াকে বন্ধ করে দেওয়া উচিত। নট অনলি দ্যাট, ইনএফিশিয়েন্ট ব্যাংকার্স এরা তো ব্যর্থ হয়েছে, ওদেরকে আবার 1 বছর এক্সটেনশন দেওয়া হচ্ছে। তার মানে লুটে সাহায্য করার জন্য, আরও লুটপাট তন্ত্রটাকে আরও বিকশিত করার জন্য, পকেট ভারী করার জন্য, দলের লোকদেরকে আরও ফুলে ফেপে মোটা তাজাকরণ করার জন্য এই প্রক্রিয়াটা নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। মিস্টার মান্নান, আপনার কাছে আবারও আসবো, আপনার কিছু বলার আছে। এই প্রশ্নটি হচ্ছে যে অনেকে প্রশ্ন বলছেন যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত, অর্থাৎ এরপরে তাদেরকে আর টাকা দেওয়া হবে না। এইটার সঙ্গে আপনারা কতজন একমত? একটু হাত তুলবেন যে একটা সময়সীমা নির্ধারণ করে দিয়ে সরকারের বলা উচিত যে এরপরে আর টাকা দেওয়া হবে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে। কত পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে এটা না 50%। হ্যাঁ, 50%-এর মতো মনে করছেন যে একটা সময়সীমা নির্ধারণ করে দেয়। আর আপনারা কতজন মনে করছেন যে না, এইভাবে সরকার টাকা দেওয়া উচিত এগুলোকে টিকিয়ে রাখার জন্য? হাত তুলবেন। 3 জন হাত তুলেছেন, অর্থাৎ এখানে যারা আছেন সেই তুলনায় 1%ও না। আর বাকিরা যারা আছেন, আপনাদের কি কোনো মতামত নেই? নাই, আমি ধরে নিচ্ছি নেই। ধন্যবাদ আপনাকে। মিস্টার মান্নান, একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত কিনা? না, সময়সীমা নির্ধারণ ঠিক যেমন ছেলে মেয়েকে পানিশমেন্ট দেওয়ার সময় বলে দিই কালকে থেকে এটা করবি না, মেরে ফেলবো, এই ক্ষেত্রে বোধহয় এইভাবে আমরা পারবো না। কেন? এখানে আইনের প্রশ্ন আছে। এরা সংবিধানের দেওয়া ক্ষমতার আওতায়, আমাদের সংশ্লিষ্ট আইনের আওতায় তারা কোর্টে যেতে পারে, এটা নিয়ে আসতে পারে 1 নম্বর। সেকেন্ড হলো, ভয়ঙ্কর কোনো একটা ব্যাপার হতে পারে যখন একটা ব্যাংক ডুবে গেল, শেষ হয়ে গেল, যার জন্য ব্যাংকের কর্তৃপক্ষ দায়ী নয়, প্রমাণিত, সারা দেশ জানবে, সেখানে কি আমরা রাষ্ট্রের দায়িত্ব হবে না এগিয়ে আসার? তবে মনোভাবের সঙ্গে আমি একমত, এইটারও একটা সীমা হওয়া উচিত, দাস ফার নো মোর। কিন্তু মনে মনে এইটার জন্য তৈরি থাকতে হবে যে বড় কোনো বিপদ হলে আমার যেতে হবে। আরেকটা কথা আমি শেষ করছি, মানে 1 মিনিট। এখানে আমার এই ইয়াং ফ্রেন্ড বললেন যে প্রাইভেট সেক্টর খুব আগাচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মরে যাচ্ছে, নানা ধরনের কথাবার্তা উনি বলেছেন। আপনারা কি করছেন? আপনারা গ্রামাঞ্চলে যাবেন না? আপনার লোক হায়ার অ্যান্ড ফায়ার করেন, একটা লোকের চাকরি আমরা বাদ দিতে পারবো? আমাদের কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা সকাল বিকাল লোক আনেন, সকাল লোক পাঠান, আপনারা কত ধরনের কত কিছু করেন। আমাদের যে ব্যাংকগুলো গ্রামাঞ্চলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্কুল ভাতা, এগুলা হাজার হাজার অ্যাকাউন্ট তারা মেনটেন করে সার্ভিস দেয়, এইগুলা কোনো প্রাইভেট ব্যাংক করবে কোনো দিন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। উনি দাম তো আপনাদের তো লাভ হয়। ধন্যবাদ মিস্টার মান্নান, উনি প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলেছেন, অনেক ধন্যবাদ। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনি যদি অংশ নিতে চান তাহলে টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনি ইমেলও করতে পারেন। ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখছি, বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন আপনি চাইলে ইউটিউবেও দেখতে পারেন। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতি নেব, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর ফিরে এলাম। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন শাওলিন আকিব। সরকারিভাবে 850 টাকা দরে ধান কেনার কথা থাকলেও কৃষক বাজারে 400 থেকে 450 টাকার বেশি দাম পাচ্ছে না, যেটা গত বছরে ছিল 750 টাকা। আমার প্রশ্ন হলো, বারবার এই প্রসঙ্গে আলোচনা হলেও কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে গ্রামাঞ্চলে এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাজার হাজার কৃষক এদিকে তাকিয়ে আছেন। সম্প্রতি খবরের কাগজেও একটি প্রতিবেদন এসেছে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে কৃষকদের হতাশা এবং ক্ষোভ কাজে লাগিয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারেন সেই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। নাসিম ফেরদৌস।
আপনার কাছেই আসি। কৃষক যখন প্রথম ধান রোপণ করে তখন নিশ্চয়ই সে আশা করে যে সে যা খরচ করবে সেটা তো উঠবেই, তার উপরে লাভ হবে। তো সেখানে প্রথম থেকেই মানে একটা লং সময় 3 মাস বা একটা সময় থাকে যতক্ষণে সে ধানটা উঠাবে। এই সময় কিন্তু সরকার বসে থাকলে হবে না, সরকারকে তখন থেকে আমি জানি না কতটুকু প্ল্যানিং ছিল এবার সরকারের, কারণ ধান তারা ক্রয় করবেন বলেছেন, প্রকিউরমেন্ট করে গুদামে উঠাবেন, সেই জিনিসটা কিন্তু অনেক দেরিতে শুরু হয়েছে এবার। আমরা যতদূর জানি যে এই সরকারের গুদামে উঠানো ধান প্রকিউর করা এবং উঠানোর মধ্যে অনেক সময়ের ব্যবধান ছিল, তাতে করে কৃষক সময় মতো তাড়িয়ে পায়নি এবং ন্যায্য দাম পায়নি। বা কৃষকের হাতে খুব কম টাকা থাকে, সেও ঋণ নেয় এবং বড় বড় ঋণ নিয়েই তার কাজ করে, সুতরাং সে বাধ্য হয়ে গেছে এই ধানটাকে কম দামে বিক্রি করা। আরেকটি বিষয় আমরা পত্রপত্রিকায় দেখেছি যে একই সময় চাল কিন্তু আমদানি করা হয়েছে শুল্কমুক্ত। এটা কিভাবে হলো? বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এটা এনশিওর করা যে যেখানে আমাদের বাম্পার হারভেস্ট হবে বলে সবাই বলছিল এবং বাম্পার হারভেস্ট হয়েছে, সেখানে কি করে আমরা চাল আমদানি করলাম শুল্ক মুক্ত? এটা আমার কাছে কোনোভাবেই বোধগম্য নয়। ধন্যবাদ আপনাকে। জিয়াউল হাসান। আমি তার আগে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রাইভেট সেক্টর নিয়ে যে কোশ্চেনটা করলেন তার অ্যান্সার দিতে চাই। আপনারা দেখেন বাংলাদেশের এই যে জিডিপি বলি বা যা প্রোগ্রেস বলি, আপনারা দেখেন ইন্ডিভিজুয়াল, এখানে যদি আমরা যে বসে আছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট ইজ নট যে গভর্নমেন্ট এসে এমন কোনো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিয়েছে। যদি এখনকার গার্মেন্টস বলি, এক্সপোর্টের টোটাল ভলিউমের 80% নিশ্চয়ই একটা পলিসিগত সহায়তা দিয়েছে, তাহলে গার্মেন্টস সেক্টর বা না পলিসিগত আমি আসছি যে সরকার যেটা দিয়েছে আর কি। এখন এই যে আমাদের $30 বিলিয়ন গার্মেন্টসের 80% ইজ কামিং ফ্রম গার্মেন্টস, এটা করেছে কারা? বাংলাদেশের ইন্ডিভিজুয়াল এই যে ব্যবসায়ীরা, তারা নিজেরা এবং সাপোর্ট দিয়েছে ব্যাংকিং। এখন পরে একটা লেভেলে আসছে যেখানে পলিসি দাম প্রসঙ্গে যদি আপনি শ্রমিকরা করেছে বলেন, আমি শ্রমিক ব্যবসায়ী বা এন্টারপ্রেনার এইভাবে আর কি ডিফাইন। এখন কৃষকদের প্রসঙ্গে আসেন, তাদের ঘাম শ্রমের, তাই না? মিস্টার মান্নান আপনার কাছে আসছে। জিয়াউল হাসান শেষ করে এতগুলো যে ডিবাকেল হয়ে গেল ওয়ার্ল্ড ইকোনমিতে, জিয়াউল হাসান আমরা সেই প্রসঙ্গে যাব। আমি আপনাকে অনুরোধ করছি যে রিসিলিয়েন্ট যে আমরা কিন্তু এটা পাইনি। এই যে বাংলাদেশের কৃষিতে এখন তার ইমপ্যাক্ট আসেনি, বাংলাদেশের কৃষিতে কৃষকরা যে এখন ধানের দামটা পাচ্ছে না, এটার কারণটা আপনি দেখেন যে এখানে এই অ্যান্সারটা আমি এভাবে দিচ্ছি। গত 3 মাস আমাদের দেশে যে ব্লকেড অ্যান্ড আদার থিংস ছিল, আমরা ঢাকায় বসে কি জিনিসপত্রের দাম খুব বেশি দামে কিনেছি? মেবি 5 to 10% হয়েছে। গভর্নমেন্ট যদি সেটা এনশিওর করতে পারে, কেন আমার এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের এখনকার এই সময়ের জন্য কৃষকরা দাম পাচ্ছে না? তার মানে তখন এটা এনশিওর করা গেল, এখন করা গেল না। ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামত নেব এখানে মাঝখানে একজন। আমার কোয়েশ্চেন হচ্ছে যে বাংলাদেশের কৃষকরা যখন ধানের দামের জন্য হাবুডুবু খাচ্ছে, বিএনপির মতো বড় রাজনৈতিক দল কেন তাদের পাশে এখনও দাঁড়ায়নি? এবং সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তাদের জন্য টিল নাও পর্যন্ত রাখা হয়েছে বলে আমার জানা নেই। ধন্যবাদ। আসাদুজ্জামান রিপন। অনেক ধন্যবাদ। কেন বিএনপি কৃষকদের পাশে দাঁড়াতে পারছে? অনেক ধন্যবাদ যে বিরোধী দলের যে একটি দায়িত্ব থাকে সেই কথাটি মনে করিয়ে দেওয়ার জন্য। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের দলের তরফ থেকে আমি পার্টির মুখপাত্র হিসেবে এই কৃষকদের ধান চালের প্রকিউরমেন্ট নিয়ে, তাদের সমস্যা নিয়ে আমি অনেক কথা বলেছি। শুধু তাই নেই, এমনকি গম নিয়েও কথা বলেছি। আজকে যে প্রসঙ্গটি এসেছে যে আমরা এই কথাও বলেছি যে আপনার দলীয় মধ্যস্বত্বভোগীদের লাভবান করার জন্যই সরকার জানে যে তার ফসল বাম্পার হবে, কেন পারছে না? আপনার কি তার সংক্ষেপে বলেন? ডিউটি ফ্রি সুযোগ দিয়েছে অনলি দলীয় লোকদের বেনিফিট করার জন্য। একইভাবে যে প্রকিউরমেন্টে যেটা আপনার ধান চালের দাম কম, অথচ প্রকিউরমেন্টে ব্যর্থ হচ্ছে সরকার বা করছে না, এর কারণটা হচ্ছে যেই টাইমে আপনার প্রকিউরমেন্ট করার কথা সেই টাইমে তারা প্রকিউর করছেন না। অপরদিকে সরাসরি কৃষকদের কাছ থেকে কিনছেন না, সরাসরি কৃষকদের কাছ থেকে না কেনার কারণে মধ্যস্বত্বভোগীরা কম দামে এই ধান চালগুলো কিনে নিচ্ছেন এবং সরকারের যে ডেডলাইন শেষের দিকে তখন তারা সেটা বেশি দামে বিক্রি করবে, মাঝখান থেকে কৃষক সর্বশান্ত হচ্ছে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আমরা অন্ততপক্ষে আরও 1 মাস আগে এই বিষয়টি আমরা তুলে ধরেছি, সরকারের কাছে আবেদন করেছি, নিবেদন করেছি, দেশ বাঁচান, কৃষক বাঁচান এবং আমাদের উৎপাদন বাঁচান। আদারওয়াইজ আমাদের যে খাদ্যের যে সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, এটা ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে, সেই আশঙ্কা আমরা ব্যক্ত করি। ধন্যবাদ মিস্টার রিপন। দ্বিতীয় সারিতে একজন দর্শক নারী যিনি হাত তুলেছেন।
আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে। উনি বারবার একটি কথা বলেছেন, সেটা হচ্ছে শ্রমিকের ঘাম ঝরানো। আমাদের কৃষক মাথার ঘাম পায়ে ফেলে তারপরে উনি চাষ করেন এবং আমাদের দেশ হচ্ছে কৃষিজীবী, কিন্তু প্রতি বছরই আমরা সেম প্রবলেম দেখি যে কৃষকরা তাদের ধানের মূল্য পাচ্ছে না। এক্ষেত্রে সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল এবং সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? এবং আরেকজন প্যানেলিস্ট বলেছেন যে শুল্কমুক্ত ধান এবং চাল কেন নিয়ে আসা হলো, এটা আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন। এই সময় কেন নিয়ে আসা হলো? ধন্যবাদ আপনাকে। শুল্ক আরোপ করা হয়েছে যদিও আবারও। মিস্টার মান্নান। খুবই পয়েন্টেড প্রশ্ন। একটা কথা আমি বিনীতভাবে বলছি, কিছুদিন আগে আপনারা আমাদের কৃষিমন্ত্রী একটা মন্তব্য বুঝে কাগজে পড়েছেন, প্রাচুর্যের বিড়ম্বনা। এত ধান ফলন দিয়েছে আল্লাহ আমাদেরকে এই বছর, জায়গা পাচ্ছে না রাখার। শুধু আমাদের দেশে নয়, FAOর হিসাব মতো সারা বিশ্বেই খাদ্যের উৎপাদন এবং মূল্য নিচের দিকে। আমরা কোনো বিচ্ছিন্ন দেশ নই, এখন আর ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ডে বাস করি। অন্য খানের দাম আমাদেরকে এফেক্ট করে, এইটার এক নম্বর কথা। সবসময় আমি গ্রামের কৃষকের ছেলে, ধান যখন ঘরে আসে দাম কমই থাকে, কম বেশ, তারপরে আস্তে আস্তে বাড়ে। এখন সর্বশেষ দাম কিন্তু 450 নয়। গতকালকেও আমি আমার এলাকায় বাড়ি ফোনে কথা বলেছি, 650 টাকা হয়েছে এবং এইটা 700, 750, 800 পর্যন্ত গিয়ে আশ্বিন মাসে পৌঁছাবে, এই নিশ্চয়তা আপনাকে দিচ্ছি। এরপরে যে মূল অভিযোগটা আমাদের বিরুদ্ধে যে আমরা কেন শুল্কমুক্ত আমদানি করলাম, বিশ্বের সঙ্গে বাণিজ্যের কিছু আমাদের বিষয় আশয় আছে, চুক্তি টুক্তি আছে, কালচার আছে। যখনই ভারতের দামটা পড়ে গেছিলো, আমাদের কোনো ব্যবসায়ী ওনারা অনেক স্মার্টার আমাদের চেয়ে, ফটাফট তারা কিনে নিয়ে আসছে। আমরা আইন করতে গেলে আমাদের কিছু আলোচনা করতে হয়, 2-3টা মিনিস্ট্রি ইনভলভ, কমার্স মিনিস্ট্রি, মানে আমাদের মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, কৃষি মন্ত্রণালয় মিলে বসে সিদ্ধান্ত নিয়ে গ্যাজেটে যেতে হয়, তারপর আইনটা হয়। আমরা করেছি। অনলি বাই 5-6 days উই আর লেট। যদি এটা আমরা 5-6 দিন আগে করতাম তাহলে হয়তো এটাকে আমরা আরও প্রতিরোধ করতে পারি। এটা আমাদের কোনো ইয়ে ছিল না, কিন্তু দাম কিন্তু রিবাউন্ড করেছে, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। এখন মাঠে 650 টাকা পার মন। ধন্যবাদ মিস্টার মান্নান আপনাকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আনিসুর রহমান অনিক। ভারতের বিরুদ্ধে ফতুল্লা টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের সুযোগ পেয়েছেন একজন মাত্র পেসার। এই দল নির্বাচন কতটুকু সঠিক হয়েছে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা রাজনীতি, কৃষি, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে যখন আলোচনা করছি, সেখানে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ এসেছে, একজন পেসার দলের সুযোগ পেয়েছেন, কতটুকু সঠিক হয়েছে মিস্টার রিপন? দেখুন, আমি খেলাধুলার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আমি খেলা দেখি বটে, মাঝে মধ্যে সময় সুযোগ পেলে খুব উপভোগও করি, কিন্তু যে বিষয়টা একটু খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি, একজন পেসার যেহেতু সুযোগ পেয়েছে, আরও বেশি পেলে বোধহয় ভালো হতে, বা খুব সরলভাবে বোঝা যায়। আমি সরি, আমি বিশেষজ্ঞ মতামত। নাসিম ফেরদৌস, আপনি তো খেলাধুলা দেখেন। হ্যাঁ, খেলাধুলা দেখি। আনফর্চুনেটলি এবার দেখার সুযোগ হয়নি, অবশ্য খেলাটাও হয়নি ঠিক মতো। তবে আমার আমি যেটুকু খেলা দেখি তা থেকে যেটা বুঝি যে সাপোজ এই একজন পেসার গেছে এবং সে যদি ইনজিওর্ড হয়ে যায়, তখন কি হবে? তাকে রিপ্লেস করতে হবে। এই 2-3জন, আমাদের কিন্তু পেসার অনেক আছে, একজন পেসার কিন্তু না, 3জন অন্তত ভালো পেসার আছে, 2জন অন্তত রাখা উচিত ছিল আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জিয়াউল হাসান। খেলাধুলা আমি পছন্দ করি। আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ ইভেন ব্রাজিলে যে নিজে দেখেও আসছি। সো রিয়েলি এ গুড ফ্যান অফ ফুটবল অ্যান্ড ক্রিকেট টু। তো আমার কেন জানি মনে হয় যে এই সিলেকশনটা কিছু স্ট্র্যাটেজিক একটা মুভ, যে যদিও টেস্টের জন্য আমার মনে হয় প্রথম কথা হলো যে এটা ঠিক হয় না একজন পেসার, কিন্তু যা পত্রপত্রিকায় আসছে, ইভেন বাংলাদেশ দলের যে কোচ এবং বাংলাদেশের সিলেকশন টিমে যারা ছিল, তাদের যে বিবৃতি বা উদ্ধৃতি এরকম ছিল যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে আমাদের আরেকটা বিশাল বড় ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগ, ওখানে খেলতে হবে এবং ওয়ান ডেতে একটা ম্যাচ এনি কস্ট ভারতের সাথে জিততে হবে, নাহলে আমাদেরকে কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে যেতে হবে। কারণ আমরা যদি ইফ উই রিমেন ইন টপ 8, তাহলে আমাদেরকে আর কোয়ালিফাইয়ের রাউন্ডে খেলতে হয় না। সো যে কারণে আমাদের যে বাকি যে পেসারগুলো আছে যারা ভালো, লাইক তাসকিন, মুর্তজা অ্যান্ড রুবেল, তারা কিছুটা ইনজুরি প্রবণ এবং কিছুটা ইয়ের মধ্যেও আছেন। এই কারণেই একজন পেসারকে নিয়ে খেলা হয়েছে, যদিও ঠিক হয় না। আমি প্রথমে ধন্যবাদ আপনাকে। মিস্টার মান্নান। ধন্যবাদ। আমিও স্বীকার করব, আমি জিততে পছন্দ করি, কিন্তু আমি জীবনে খেলি নেই। পেসার কি আমি নিজে বুঝি না, আসলে এটা লুকিয়ে রেখে লাভ নেই। বাট আমার প্লেয়ারদের প্রতি শ্রদ্ধা আছে, তারা জিতলে অবশ্যই আমরা আনন্দ করি, 1 নম্বর। আর যেটা বিভিন্ন অন্যান্য খুঁটিনাটি বিষয় আছে, এর মধ্যে এই দিকে আমরা যাবো না। তবে এইটা বলতে পারি, আমাদের দলের পক্ষে, দলের একজন লোক হিসেবে আমাদের সময় আমরা আইসিসিতে গেছি,
আমাদের সময় আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের সময় আমরা আইসিসির প্রেসিডেন্ট হয়েছি, সব কিছু যা অর্জন ক্রিকেটের সবই আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। মানে আপনি ধন্যবাদ আপনাকে। দর্শকদের মতামতে যে মাঝখানে সাদা শার্ট একজন। আমার মনে হয় বাংলাদেশের হেড কোচ এবং নির্বাচক ওনারা ভেবেছিল যে বৃষ্টি হলে স্পিনে কার্যকর হবে এবং সেটাই হয়েছে। দেখেন চতুর্থ দিনে 5টা উইকেট পড়েছে, হ্যাঁ, তৃতীয় দিনে। মানে আপনি তাহলে বলছেন সিদ্ধান্ত সঠিকই ছিল, সেটাই পরিপূর্ণ হলো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আরেকজন। আমার দিক থেকে হচ্ছে, আমি যেহেতু ক্রিকেট খেলা পছন্দ করি, নিজেও একসময় খেলতাম, তো এই ক্ষেত্রে আমাদের দুইটা পেছার নেওয়া উচিত ছিল। আর আমাদের অন্য দেশগুলোতে আমরা দেখছি যে ক্রিকেটের রাজনীতি আছে। আমি আমাদের দেশের সরকার এবং বিরোধী দলের প্রতি অনুরোধ করব যেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটাকে রাজনীতিমুক্ত রাখা হয়। কারণ যেসব প্লেয়ার এখনও দেশের বাইরে এবং কি পুরো বিভাগে আছে, ভালো ভালো অনেক পেসার আছে, তারা যদি পেসার হ্যান্ড তৈরি করে তখন ওই মেধাবী ছেলেমেয়েগুলো উঠে আসতে পারবে, আপনারা যদি রাজনীতিমুক্ত রাখেন ক্রিকেটকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমার হাতে সময়ও শেষ হয়ে এসেছে। দর্শক হিসেবে যারা প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্যানেলে যারা আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের পরে বিবিসি বাংলাদেশ সংলাপ 5 সপ্তাহের বিরতিতে যাচ্ছে। আমরা আশা করছি জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সংলাপ নিয়ে আবারও ফেরত আসব। তবে এই ফাঁকে আপনারা চাইলে আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ইউটিউবে দেখতে পারেন। বাংলাদেশ সংলাপ নিয়ে যখন আবারও ফেরত আসবো, আশা করছি আপনাদের সঙ্গ পাবো। সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।